ZSRM ইনসাইড পলিটিক্সে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজিজুর রহমান কিরণ। এই অনুষ্ঠানে মূলত আমরা সমসাময়িক বিষয়গুলো নিয়ে কথা বলে থাকি। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা যে শিরোনামে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে জাতীয় সংলাপ ও নির্বাচন। এই বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আমাদের দুজন অতিথি আছেন। প্রথমেই তাদের সঙ্গে পরিচয় করে দিতে চাচ্ছি। জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি ও কৃষিবিদ হাসান জাফর তুহিন আছেন আমাদের সঙ্গে, এবং প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর আছেন আমাদের সঙ্গে। শুরুতেই যদি আমরা আলোচনায় যেতে চাই, তাহলে ফোরাম অফ বাংলাদেশ স্টাডিজ 2 দিনব্যাপী একটি সংলাপের আয়োজন করলো। সেই সংলাপে আমরা দেখলাম প্রধান উপদেষ্টা সংস্কার ও নির্বাচনের জন্য ঐক্যের ডাক দিয়েছেন। যদি শুরুতেই হাসান জাফর তুহিন আপনার কাছে যেতে চাই, যে ঐক্যের ডাক দিয়েছেন সেই ঐক্যে আসলে রাজনৈতিক দলগুলো কতটা ঐক্যমত্যে আসতে পেরেছেন? ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমাদের যে মূল আলোচনার বিষয় আজকে জাতীয় সংলাপ ও নির্বাচন, তারপর আপনি আরেকটি কথা বলেছেন। আসলে জাতীয় সংলাপ মানুষের মধ্যে আকাঙ্ক্ষার সৃষ্টি করে। বিভিন্ন সময় দেখেছি আমরা, যখনই কোনো জাতীয় পর্যায়ে জাতীয় সংলাপ হয়, বাংলাদেশের মানুষ মনে করে এইবারই মনে হয় একটি রাজনৈতিক সমঝোতা হবে, রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে এবং আমার একটা ন্যাশনাল কনসাসনেসের মধ্যে থাকতে পারবো। কিন্তু বিভিন্ন সময়ে গত 20-25 বছরে রাজনৈতিক সংলাপ কিন্তু আমাদেরকে হতাশ করেছে। অনেক সময় সরকারে যারা থেকেছে তারা জাতীয় সংলাপ সামলাগে একটি কথা বলে একটি সময় পার করেছে। সর্বশেষ গত 15.5 বছরের স্বৈরাচার ফ্যাসিস্ট আমলে তো মানে সংলাপের কথা বললেও তারা যখন কমফোর্টেবল পজিশন থাকছে তখন কিন্তু আর তার সংলাপের দিকে যায়নি। মানে সংলাপ বিষয়টাকেই তারাই করেনি। তারা এমন করেছে যে সংলাপ তাদের প্রয়োজনই নেই, কিংবা অন্যান্য দলকে, অন্যান্য মতকে তারা তো কোনো সময় সম্মান করেনি। তো এবার যেটা আমাদের প্রধান উপদেষ্টা সংলাপের আয়োজন করেছে বা সংলাপের আহ্বান জানিয়েছে, জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন, আমরা আশাবাদী হতে চাই, বাংলাদেশের মানুষ আশাবাদী হতে চায় যেন এই সংলাপটি অর্থবহ হয় এবং এমন একটি সংগ্রামের মধ্যে দিয়ে এমন একটি নতুন একটি থিওরি বা নতুন পন্থা বের হবে, যে পন্থার মধ্যে দিয়ে আমরা আগামীতে বাংলাদেশকে গণতান্ত্রিকভাবে পরিচালিত করতে পারবো, মানবিক মূল্যবোধে পরিচালিত করতে পারবো। এমনটি হলে ভালো, আমরাও সে ব্যাপারে। জাতীয় সংলাপ এর আগে কখনো আমরা দেখিও নি, এটাও নতুন। তবে যেই জাতীয় সংলাপ পুরনো, জাতীয় সংলাপটা একটু নতুন ধরনের আর কি। আগে দেখা গেছে মেজর দুটো পার্টির মধ্যেই সংলাপের আয়োজন করা হয়েছে। এবার তো জাতীয় সংলাপ বলতে শুধু মেজর পার্টিগুলো না, এটা সবাইকে, ইতিমধ্যে 2 দফা সংলাপ হয়েছে, সব শ্রেণী পেশার মানুষকে এখানে অন্তর্ভুক্ত করার একটি প্রক্রিয়া চলছে। ভালো, এটা করলে। এবং সেই সংলাপের মাধ্যমে একটা জাতীয় ঐক্যের ডাক দেওয়া হয়েছে। সেই ঐক্যে কি আমরা রাজনৈতিক দলগুলো আসতে পেরেছি কি না? এখন তো শুরু হলো, দেখা যাক। আমরা অপেক্ষা করি রাজনৈতিক দলগুলো। আমাদের দলের তো অবশ্যই আমরা সবসময় সমঝোতা বিশ্বাসী। আমাদের দলের পক্ষ থেকে কখনোই কোনো সংলাপকে বা ঐক্যের বিষয়ে আমাদের সেটা সরকারি থেকে এবং বিরোধী পক্ষ থেকেও আমরা এটাকে কোনো সময় অবজ্ঞা করিনি কিংবা এটাকে কম গুরুত্ব দেইনি। তা আমরা আশা করি আমাদের দলের পক্ষ থেকে। অপূর্ব জাহাঙ্গীর, আপনার কাছে যদি আসতে চাই, যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনারা ঐক্য দেখতে পাচ্ছেন কিনা, যে আহ্বানে সাড়া কতটুকু? আমরা ঐক্য দেখতে না পারলে তো আজকে অন্তর্বর্তীকালীন সরকার থাকতো না। এই ঐক্যর মধ্যে, রাজনৈতিক দলগুলোর ঐক্যর মধ্যে দিয়েই তো অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই সাথে জড়িত ছিল ছাত্র জনতা এবং আরও, মানে যেই ম্যান্ডেট এই সরকার পেয়েছে সেটা তো অতুলনীয়। এরকম ম্যান্ডেট তো কখনো বাংলাদেশের কোনো সরকারই এরকম পায়নি। মানে মোটামুটি 100% মানুষ এই সরকারের পিছনে আছে। আমি মনে করি যে এই ঐক্য তো ফ্যাসিস্টরা বাদে তারা একটা অংশ, বড় একটা অংশ। তা তো, কিন্তু এখন যেটা দরকার সেটা হচ্ছে যে এই ঐক্য আমরা আশা করবো যে সবসময় থাকবে, এবং স্পেশালি এখন। কারণ হয়েছে কি, যে এই যে ভাই ফ্যাসিস্ট সরকারের কিছু আমার মনেও নাই, মানে যে এখন আমরা এত কিছুর মধ্যে ডুবে থাকি, লাস্ট 15 বছর মাঝে মাঝে এরকম ধাপ করে আসে, তাই তো এটাও তো একটা বড় অংশীদার। আমাদের মনে রাখতে হবে যে এই 15 বছর লাস্ট যেটা হয়েছে, এটা যাতে রিপিটেশন কখনো না হয়। এবং এটার জন্য আমি শুধু বলবো রাজনৈতিক দলগুলো না, পুরো দেশের ঐক্যটা অত্যন্ত জরুরি। আমরা কিন্তু মানে কোনো দেশ কিন্তু এতবার চান্স পায় না। আমরা 96-তে একবার একটা সুযোগ পেয়েছিলাম, সেটা আমরা রক্ষা করতে পারিনি। 71-এ একটা সুযোগ পেয়েছিলাম, সেটা আমরা রক্ষা করতে পারিনি। এটা হচ্ছে আমাদের ধরতে গেলে 3 নম্বর সুযোগ। এই সুযোগটা যদি আমরা কাজে লাগাতে না পারি, আমরা যদি আমাদের দেশের স্ট্রাকচার বলেন, সংস্কৃতি, পলিটিক্যাল কালচার বলেন এবং পলিসিস বলেন, এটাকে যদি আমরা একটা জায়গায় নিয়ে আসতে না পারি, এই ভয়াবহতা কিন্তু রিপিট হওয়ার একটা বড় চান্স আছে।
So, আমার মনে হয় এখন দেশ শুধু মানে আমি বলবো শুধু পলিটিক্যাল পার্টির ঐক্যতা আমি দেখছি, এখন আমি সাথে সাথে সেই মানে পলিটিক্যাল পার্টিকে সেই আহ্বান দিতে যাবো যে যারা যাতে দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ করতে পারে, এই ব্যাপারটা এখন অত্যন্ত জরুরি। অনেক বড় ম্যান্ডেট নিয়ে এই সরকার গঠিত আপনি যেটি বলছিলেন, এবং সংস্কার করা সহজ কি? যেটা হচ্ছে যে নাকি সংস্কার করে নির্বাচনের দিকে যাওয়া, শক্তিশালী হওয়া, কোনটা সহজ, মানে কোন দিকে যেতে চাই আমরা? এটা তো জনগণ এবং পলিটিক্যাল পার্টি এবং যত স্টেক হোল্ডার আছে বাংলাদেশে সেই তারাই বলবে। আমি একজন ক্ষুদ্র স্টেক হোল্ডার যদি বলি যে আমার একটা ভোট পড়ে এখানে, এবং আমি আমার সরকারি পরিচয় কিপিং আ সাইড, যেহেতু আমরা এই পলিটিক্যাল নর্মালি আমরা কিন্তু যখন মুগ্ধর ছবি দেখে মাঠে নেমেছিলাম, আমরা যারা ছাত্রদের থেকে একটু হয়তো বয়সে বড়, তারা কিন্তু এক নাম্বার চেয়েছিলাম যে এই যে আমরা জানতাম যে মানে এর থেকে ফ্যাসিস্ট সরকারের কোনো রেহাই নেই, কিন্তু এই ঘটনাটা কিন্তু ঘটেছিল শুধু মানে একটা সংস্কারবিহীন নির্বাচন, মানে একটা নির্বাচন দিয়ে দিলাম এটার জন্য না, কিন্তু ঘটনাটা ঘটল। সো এই জিনিসটার যাতে রিপিটেশন না হয় সেটার জন্য কিন্তু সবাই এগ্রি করছে যে কিছু সংস্কার কিন্তু অত্যন্ত জরুরি। এখন সংস্কারের দৌড় কতদূর হবে, কতদূর সংস্কার করবে, কতদূর সংস্কার এসে নেক্সট ইলেক্টেড গভর্নমেন্ট করবে, সেটা এখন ডিবেটের বিষয়। কিন্তু আমার মনে হয় এখানে ঐক্যবদ্ধতার কোনো দ্বিমত নেই যে এই সংস্কারটা সবাই মনে করছে যে সবাই এটা জরুরি আমাদের দেশে। আজকেও যেমন বক্তারা বলেছেন যে ঐক্যই অন্তর্বর্তী সরকারের প্রধান বৈধতা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো নিজে হচ্ছে ওই ফোরামে বলেছেন যে ওনারা ঐক্য চাচ্ছেন, মানে এই যে একটা ক্যাকোফনি তৈরি হয় ইয়ের মধ্যে, এটা কিন্তু একদমই মানে আমি বলবো যে মিসকমিউনিকেটেড। আমরা কিন্তু সব পলিটিক্যাল পার্টি কিন্তু দেখবেন চাচ্ছে যে একটা সংস্কার হোক। হাসান জাফর, তুই আপনার কাছে যদি বলি যে সংস্কার আগে না নির্বাচন আগে, আপনারা কি চান আসলে বড় রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে আপনাদের চাওয়াটা কি? আসলে সংস্কার বলতে আসলে আমাদের এখন নির্বাচনের ব্যবস্থার সংস্কার করা উচিত। রাষ্ট্র কাঠামো কি হবে না হবে এটা সংস্কার করার, তা আমি ছোট্ট একটি উদাহরণ দিতে চাই। ওয়ান ইলেভেনের গভর্নমেন্ট ডিফারেন্ট টাইপের গভর্নমেন্ট ছিল, তারা প্রায় 140-140টি সংস্কার প্রস্তাব দিয়েছিল। পরবর্তী যারা সরকারে আসলো 8 সালের নির্বাচনের মধ্যে, তারা তো অধিকাংশ সংস্কারগুলো তারা পরবর্তী সময় সংসদে পাস করেনি, সেটা অসার হয়ে গেছে বা সেটা মূল্যহীন হয়ে গেছে। দেখেন সংস্কারে সরকার প্রস্তাব করতে পারে, তাদের হয়তো সংসদ দেয়, পাস করতে পারবে না। হয়তো একমাত্র উপায় আছে রাষ্ট্রপতিকে দিয়ে অর্ডিন্যান্স করে কিছু পাস করাতে পারবে। সেগুলো যদি আগামী সরকারগুলো যদি ভালো মনে না করে তাহলে সেটা বাতিল করে দেবে। সেই ক্ষেত্রে আমার মনে হয় সংস্কারগুলো করা উচিত। আমরা নির্বাচন কিভাবে সুষ্ঠু করতে পারি, আগামীতেও যাতে কোনো সরকার এসে যে ইচ্ছা করলেও নির্বাচনে প্রভাব বিস্তার করতে না পারে, নির্বাচনে যাতে তারা ভোট ডাকাতি বা অন্য বার যেটা হয়েছে গত 3-4টে নির্বাচন হয়েছে সেইভাবে সেই স্টাইলে কি নতুন কোনো স্টাইলে জনগণের মৌলিক অধিকার ভোটাধিকার হরণ করে সেই বিষয়গুলো করা উচিত। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই সরকারের মনে রাখা উচিত যে আমরা এমন কিছু করবো না আগামীতে এটা হয়, সেই জন্য সবার একটা ন্যাশনাল কনসেনসাস যদি হয়, সবগুলো পার্টি যারা স্টেক হোল্ডার তারা যদি একমত হয় কিংবা মেজর বিষয়গুলো যদি একমত হয় তাহলে সেই সংস্কার করার প্রয়োজন রয়েছে। কিন্তু নির্বাচন ওইটা করতে গিয়ে নির্বাচন বেশি প্রলম্বিত হলে বিপদটা একটু যদি বলি, এই কথাটাই যদি বলি, প্রধান আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে কিন্তু এই একটা ইঙ্গিত দিয়েছেন, যদি যথাসময়ে নির্বাচন না হয় বা নির্বাচন যদি বিলম্বিত হয় সেক্ষেত্রে অন্য কারো এখানে সুযোগ নেওয়ার একটা সুযোগ তৈরি হতে পারে। সেই বিষয়টা আসলে কি বলবেন? হ্যাঁ, সেটাই আমি বলছিলাম আর কি। আপনি এর মধ্যে এটি কথাটাই আবার আমাকে প্রশ্ন করলেন। সেটির বিষয় হচ্ছে এখন দেখেন আগামী মাসের 5 তারিখে কি 8 তারিখে সরকারের 5 মাস পূর্ণ হবে আর কি। আজ থেকে 2-3 মাস আগে এই সরকারের জনপ্রিয়তা বলেন, গ্রহণযোগ্যতা বলেন, এর সাথে একটু ডিফারেন্স হয়ে গেছে। কারণ ধরেন মানুষ তার যেগুলো জীবন ধারণের যে বিষয়গুলা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য, ব্যবসায়ীরা ব্যবসার পরিবেশ, অন্য অনেকগুলো বিষয়, আইনশৃঙ্খলার পরিস্থিতি, সব মিলেই আমরা এই সরকার যখন ক্ষমতায় আসে তখন তো ফ্যাসিস্ট বাদে সব সরকার স্বতঃস্ফূর্তভাবে, বিশেষ করে এই সরকারের প্রধান যিনি, ইনি তো বাংলাদেশের তার সাথে আর কারো তুলনা নেই আসলে। উনি বাংলাদেশে একমাত্র নোবেল laureate, শুধু নোবেল laureate না, অন্য সব দিক দিয়ে তার আচার আচরণ চলাফেরা সব মিলে নিজেও ভিকটিম ছিলেন। তো সেক্ষেত্রে তার মতো ডক্টর ইউনূসের মতো একজন ব্যক্তিকে হেড অফ দ্য গভর্নমেন্ট করা হয়েছে, যদিও আমরা খুব আশান্বিত ছিলাম। পরবর্তীতে আবার দেখেন একের পর এক যখন উপদেষ্টা বাড়ানো হলো, শেষের দিকে কিছু উপদেষ্টা ছাত্ররা মানে নেই, বাংলাদেশের অধিকাংশ মানুষ মানেনি। তারপরে কিন্তু তাদেরকে নিয়ে এই সরকার কর্ণপাত করলো না, তাদেরকে নিয়ে কিন্তু এখন সরকার চালাচ্ছে।
এই যদি উপদেষ্টা একটা নিরপেক্ষ গভর্নমেন্ট, অন্তর্বর্তী সরকারের গভর্নমেন্ট, তাদের উপদেষ্টা নিয়ে যদি ব্যাপক ধরনের সমালোচনা থাকে, তাহলে কিন্তু একটা বড় ঝামেলার কথা, কিন্তু এটার জনপ্রিয়দের প্রশ্ন থাকবে। তারপরে দ্রব্যমূল্য বলেন, আইন শৃঙ্খলা বলেন, সর্বশেষ আপনি সচিবালয়ের যে বিষয়গুলো, এই অগ্নিকাণ্ড ঘটনা দেখলাম, উপদেষ্টা আসিফ বলেছে যে আমার কাছে কয়েক হাজার কোটি টাকার দুর্নীতির বিষয় ছিল, এই ফাইলকে পুড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে এ সরকার তো বিভিন্ন সময় বলেছি প্রশাসন এবং সামরিক বেসামরিক বাহিনীতে খুব বেশি একটা বড় ধরনের রদবদল করেনি। আমরা 80 জন সচিবের মধ্যে 60 জন সচিব এখনো বহাল তবিতে কাজ করছে। তারপরে 55 মেজর জেনারেল রয়েছেন, 5 জন বাদে তারা রয়েছেন, তারা কাজ করছেন। আজকে একটি ভিডিও দেখলাম যে সাম কর্নেল ছাত্রদের গুলি চালাচ্ছে, সে বহাল তবি থেকে এখনো সেনাবাহিনীতে কাজ করছেন। এইভাবে ধরেন এদেরকে রেখে ধরেন এই সচিবদের রাখবেন, কর্মকর্তাদের রাখবেন, এমনকি প্রাইস পোস্টিং দেখে অনেক পুলিশ অফিসার যারা ছাত্রদের উপর গুলি চলেছে, এখন এদেরকে প্রাইস পোস্টিং করা হচ্ছে, ঢাকার বাইরের থেকে ঢাকা নেওয়া হচ্ছে। কী কারণে হচ্ছে জানি না আমি। আজকে ওই একজন শহীদের ভাইয়ের বক্তব্য শুনছিলাম, আমি রেকর্ড করে নিয়ে আসছি, সুযোগ পেলে দেখাতাম, আমি হয়তো সম্ভব হবে না। সেটি হচ্ছে যে ছাত্রটি একটা বন্ধু তার ছাত্রকে এসকেপ করার, তাকে উদ্ধার করার চেষ্টা করছিল, পরপর কয়েকবার গুলি করে তাকে করা হলো। সেই তার ভাই বলছে যে আমি 500 শহীদ পরিবারের সাথে আমি কাজ করছি, কিন্তু আপনার যাত্রাবাড়িতে প্রায় 50 জনের উপর গুলিকে ছাত্রদের গুলি করে বেড়েছে বা ছাত্র জনতায় গুলি করে বেড়েছে। এমন একজন অফিসার যিনি এই বর্তমান মহানগর পুলিশ কমিশনার, তার ভাতিজা, তাকে বলা হয়েছে, কিন্তু তাকে তো অ্যারেস্ট করাই হয়নি, তাকে আরো ভালো পোস্টিং দেওয়া হয়েছে। এইভাবে আমার কথা যে প্রধান উপদেষ্টার পক্ষে কিংবা এই সামান্য কয়েকজন উপদেষ্টার পক্ষে এই প্রশাসনিক বিষয়গুলো এত বড় কাজ কাঠামো আসলে করা সম্ভব না। সেক্ষেত্রে আমার মনে হয় যে এই সরকারের জনপ্রিয়তা কোনোভাবেই করা যাবে না, কারণ আমরা কোনোভাবেই এই সরকার ব্যর্থ হোক, জনপ্রিয়তা নিচে নামুক চাই না। তাহলে এই সরকার ব্যর্থ হলে এই জুলাই আগস্টের আন্দোলন বা বিপ্লব যেটা বলেন, এটা স্পিডটা নষ্ট হয়ে যাবে। অপূর্ব জাহাঙ্গীর, আপনি কি সেই হাসান জাফর তুহিনের সঙ্গে একমত কিনা যে গত 5 মাসের ব্যবধানে, গত 2 মাস আগে সরকারের যে ভাবমূর্তি ছিল বা এই সরকারের দিন যত যাচ্ছে সেটা কমেছে বা কমছে, এরকম কিছু আপনার কাছে মনে হচ্ছে? আমি ভাইয়ের সাথে রেসপেক্টফুলি একটু ডিসএগ্রি করি। আমার কাছে গ্রাফ, এটার পপুলারিটি গ্রাফটা কিন্তু সবসময় এক কাতারে, এটা ঊর্ধ্বমুখী নিম্নমুখী না, এটা সবসময় ইটস আ ওয়েভ। সো আজকে হয়তো আপনার মনে হচ্ছে যে আজকে এখন বাজে কয়টা, এখন ধরেন 9:15 বাজে, আজকে 9:15টায় আপনার আমাদের মনে হতে পারে যে সরকার একটু আজকে আধা ঘন্টা 1 ঘন্টা পর ঠিক উল্টাও হতে পারে, কোনো একটা ঘটনা ঘটেছে। এটা বারবার হয়, চেঞ্জ হয়। এটা নিয়ে আমার মনে হয় না যে এটা স্ট্যাগনেন্ট একটা জায়গায় থাকে। এই সরকারের অনেক মানে আপনি যেমন ধরেন যে এই সরকারকে অনেক কিছু নিয়ে সমালোচনা করতে পারেন, কিন্তু এই সরকারকে তো আপনি সমালোচনা করতে পারছেন। লাস্ট 15 বছর তো কোনো সরকারকে আপনি সমালোচনা করতে পারেননি। সো এটাও কিন্তু একটা উইন, এবং এটাও কিন্তু এই সরকারের জন্যই এটা পসিবল হয়েছে। আমি মনে করি যে এই সরকারটা বাংলাদেশের এখনো পর্যন্ত ইতিহাসের সবচেয়ে ট্রান্সপারেন্ট সরকার। ধরেন অনেক কিছু দেরি হয়টা কেন? কারণ আমরা ফেয়ার হতে চাই। আমরা বারবার, যেহেতু আমাদের একটা আগের এক্সাম্পল হচ্ছে আমরা 1/11 দেখেছি, এবং 1/11-এ যেটা সবচেয়ে বড় ঝামেলা ছিল, আপনি সব কিছু বাদ দিয়ে একদম পপুলার কালচারের যদি বলেন, যে এমনভাবে জিনিসটা এক কালির কলমে একটা ডিসিশন হয়ে গেল যে এটা কিন্তু পরে বিভিন্ন জায়গায় কোয়েশ্চেনেবল হলো। 1/11-এর সরকারের প্রথমের আপনার অবস্থা পপুলারিটি এবং পরের পপুলারিটি নিশ্চয়ই আপনাদের মনে আছে যে কিরকম ভাবে ভিন্ন ছিল, ডিফারেন্স হয়ে গিয়েছিল না? এবং এটা কিন্তু হয়েছিল বেশ কিছু স্ট্রিক্ট কারণে, যে আমি এরকম এসে একনায়কতান্ত্রিকভাবে অনেক কিছু করে দিলাম, এটা এভাবে কিন্তু জিনিসটা হয় না। এই সরকারটা একটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে দিয়ে যেতে চায়, যেই কারণটা, এটার সবচেয়ে বড় কারণটা যাতে এই ডিসিশনগুলো কখনো কোয়েশ্চেনেবল না হয়। আপনি চাইলেই মানে প্রপার ডিউ প্রসেস যাতে হয়। এক্স্যাক্টলি। সো এখন এই সরকারের, আমি বলবো যে এই সরকার যথেষ্ট পরিমাণ এখনো পর্যন্ত পপুলার আছে, এবং এই সরকারকে তো মানুষ দেখছে যে এই সরকারকে গালিও দেওয়া যাচ্ছে এবং সরকারও মাথা বেঁধে নিচ্ছে। কিন্তু তো এটাই তো একটা মানে একটা ভালোকে ভালো বলা, একদম যা ইচ্ছা, মানে আপনি আজকে আমাকে তুলোধুনা করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা তো প্রেস উইং থেকে, ধরেন আমরা প্রেস উইং যেহেতু হ্যান্ডেল করি, আমরা জানি এখনো পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমরা কোনো নিউজ বাদ দিয়েছি, আমরা কোনো নিউজ নামাতে বলেছি, এরকম কোনো এখতিয়ার নাই এখনো পর্যন্ত। সো এই কালচারটা আমরা স্টাবলিশ করতে চাচ্ছি, এবং এই কালচারটা স্টাবলিশ করতে হয়তো কিছু উঁচু নিচু হবে, হয়তো একদিন আপনাকে আমার খারাপ লাগবে, আমাকে আপনার ভালো লাগবে, পথটা মসৃণ না, কিন্তু এই কালচারটা ইনফিউজড করা অত্যন্ত জরুরি।
জিনিসটা যে ফেয়ার এবং ফেয়ার জিনিস যে একটু সময় লাগে, এটা 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 কিন্তু সত্য কথা, এবং এভাবেই কিন্তু 5 মাস ব্যাপারটা খুব আছে। বেশি সময় না। 5 মাস বেশি, খুব বেশি সময়ও না। যদি আরেকটু বিষয় আপনার কাছে জানতে চাই যে 31 তারিখের মধ্যে সব কমিটির সব কমিটির রিপোর্ট প্রকাশ করার কথা ছিল, সেই যাত্রাটা কতটুকু, বা সেই কিছু কিছু সংস্কার কমিশন বোধহয় 31 ডিসেম্বরের মধ্যে দিয়ে দিবে, কিন্তু আগেই কিন্তু বলা হয়েছে এটা ডিসেম্বর টু জানুয়ারি পর্যন্ত যেতে পারে, জানুয়ারির মধ্যে হোপফুলি সবাই দিয়ে দিবে। এবং তারপর আমরা যেভাবে বলেছি যে আমরা পলিটিক্যাল পার্টিগুলোর সাথে বসবো এটা নিয়ে, এবং এটা নিয়ে আলাপ হবে। অলরেডি দেখছেন এই যে বিভিন্ন ফোরাম চালু হয়ে গেছে এই বিষয়টা আলাপ আলোচনা করার জন্য, এবং আমরা চাচ্ছি যে এই আলোচনায় যাতে শুধু পলিটিক্যাল পার্টি না, দেশের জনগণ অংশগ্রহণ করতে পারে কোনো না কোনোভাবে, সেটা ফেসবুকে হোক, সেটা ডিজিটালি হোক, বা অন্য কোথাও হোক, কারণ 18 কোটি জনগণের দেশ তো আমরা। সো এক একটা মানে পরে যাতে ওই দায়টা না হয় যে আমরা তো এটা মানি নাই কিন্তু এটা হয়ে গেছে, যাতে আমরা পুরো পিকচারটা পেতে পারি, সবগুলো stakeholder-কে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক একটা পয়েন্ট যাতে আমরা মানুষের ঐক্যবদ্ধতার সাথে আমরা এটা পাস করতে পারি, এইভাবেই আমরা ব্যাপারটা দেখছি আর কি। বিএনপি বারে বারে বলছে যে সংস্কারের প্রক্রিয়াটাকে সামনে না নিয়ে এসে নির্বাচনের প্রক্রিয়াটাকে সামনে নিয়ে আসতে পরবর্তীতে সংস্কার করা যাবে, এবং বিএনপি মহাসচিবও কিন্তু ঠাকুরগাঁও তার একটা বক্তব্যে বারবারই বলেছে যে সংস্কারে কালক্ষেপণ না করে নির্বাচনের পথে হাঁটার জন্য একটা তাগিদ দিয়েছেন। আপনি আপনার দলের যে সিদ্ধান্ত বা মহাসচিবের যে বক্তব্য সেটির সঙ্গে কতটা একমত? না না, এর আগে একটু ভাই অপূর্ব জাহাঙ্গীরের একটি বিষয় যদি আমি তার মতামতের সাথে আমি শ্রদ্ধা জানিয়ে বলছি যে উনি যে কথাটি বললেন ইমেজের বিষয়টা, তা প্রথমে যখন এই সরকার যাত্রা শুরু করলো কিছু উপদেষ্টা নিয়ে, অধিকাংশ উপদেষ্টা কিন্তু বাংলাদেশের এমন এমন ব্যক্তি করে দু একজন বাদে বাকি সবাই কিন্তু মানে শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, যোগ্যতার কোনো বেশি প্রসঙ্গ ছিল না। শেষের কয়েকটি উপদেষ্টা আমি আগে বললাম, তার মধ্যে একজনের কথা যদি বলতে হচ্ছে, সে এই ছাত্র হত্যা তার আসামি, এখনো তার নাম এফআইআর রয়েছে, তার আপন ভাই ফ্যাসিস্ট সরকারের এমপি ছিলেন। কাগজ আমরা দেখেছি, ওই এফআইআর কাগজে তার বাবার নামের কোনো মিল নাই। না না না, ওটা, এবং তার ভাই তো অস্বীকার করতো, তার আপন ভাই তো ফ্যাসিস্টদের এমপি ছিলেন। আর একজন উপদেষ্টা তো যোগ্যতা নিয়ে তো প্রশ্ন আছে। এরকম বেশ কিছু বিষয়গুলো সামনে এসেছে যেগুলো তাদের ইমেজ ক্ষুণ্ণ হওয়ার বিষয়। আমরা বারবার বলেছি এই গভর্নমেন্টকে ফেল করা যাবে না, আমরা এবারে খুব সতর্ক আর কি, আমাদের সহযোগিতা হাত সবসময় থাকবে। বিভিন্ন কারণে এটা হচ্ছে, কিছু সমস্যা হচ্ছে, সেই জন্য অবশ্যই 2-3 মাস আগে আরেকটি কথা উনি যেটা বললেন যে ডিসেম্বর জানুয়ারিতে এই সংস্কার কমিশনের রিপোর্ট দেবে, খুব স্পষ্ট খেয়াল আছে আমার যে আজ থেকে প্রায় 4 মাস আগে যখন এই সংস্কার বিভিন্ন প্রথম 6টি, পরে মনে হয় 4টি 10টি সমস্যা করা, তাদেরকে 3 মাসে একটা দেওয়া হলো, টাইম ফ্রেম দেওয়া হলো। 3 মাসের মধ্যে আমার ধারণা যে শুধুমাত্র ডক্টর দেবপুর ভট্টাচার্যের যে কমিটি না, শ্বেতপত্র টাইমলাইনটা আলাদা ছিল, তারপর বাকি সবাইকে ডিসেম্বর 31 টু জানুয়ারি দেওয়া হয়েছে। ডিসেম্বরে হবে কিনা জানি না আমি, এটা ভালো আর সামান্য 10-15 দিন 20 দিন এটা যে কোনো কাজের থাকতে পারে, এটা হতেই পারে, এটা নিয়ে কোনো বড় কথা নেই। আপনি যেটা বলছিলেন যে আমাদের মাননীয় মহাসচিব বলেছেন যে নির্বাচন, তার নির্বাচনের কথা বলাটা কি কোনো বাজে কাজ, কোনো অন্যায় দাবি? দেখেন এই 15.5 বছর যত সমস্যা সৃষ্টি হয়েছে তার মূল কারণ কিন্তু দেশের নির্বাচন ছিল না, কোনো জবাবদিহিতা ছিল না। আমাদের কথা হচ্ছে দেখেন এই 3-4টি প্রজন্ম যাদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে, তারা কেউই ভোট দিতে পারেনি। আবার 15.5 বছর বা 16 বছরের যেই অনিয়ম দুর্নীতি, সেটা যদি সংস্কার না করে নির্বাচনের পথে হাঁটেন, সেটাও কি কতটা কি সংস্কার করবেন বলেন? যে আপনি সংস্কার কিভাবে করবেন? আপনাদের হাতে সংস্কার করার যে উইংস এটা আছে, সংসদ নাই, এটা করে তো আপনি করে দিয়ে যাবেন, আগামী জাতীয় সংসদ যারা আসবে সরকারিদের বিরোধী দল, তারা একমত না হলে তো এগুলো অসার হয়ে যাবে। এদের যে কষ্ট করে এরা সংসদ প্রস্তাব দেবে, তো এইগুলোই তো কোনো ভিত্তিহীন হয়ে যাবে। অতীতে হয়েছে। আমার কথা হচ্ছে এই যে 3টে প্রজন্ম ভোট দিতে পারলো না, বাংলাদেশে ভোট ব্যবস্থা উঠেই গেল আর কি, তো এটা ফের আসার জন্য নির্বাচন জরুরি নয়? আমার সব কাজই ওনারা করে যাবেন তো এটা ঠিক না। আমার যদি ভুল না হয়, লিমিটেশন আছে। আমার যদি ভুল নয়, প্রধান উপদেষ্টা যে ঐক্যের ডাক, সেই ঐক্যের ডাকটা তো এই কারণেই হয়তো বা যে আপনারা আসলে কোন প্রক্রিয়ায় এগুলোর বৈধতা দিবেন, কোন প্রক্রিয়ায় নির্বাচন করবেন, নির্বাচনের যদি একটা টাইম লাইনের, কেন আপনারা তো বলছেন, বলা শুরু করেছেন আগামী ডিসেম্বর হবে কি হবে, তো এটা কি আপনাদের কাজ? আমাদের যারা রাজনীতি করি তারা বেনিস্টেক করে নির্বাচন করবে কারা? তাদের সাথে সংলাপ করা উচিত, তাদের কাছে মতামত না দিয়ে এক একজন এক কথা বলছেন। ওই ব্রিগেডিয়ার সাখাওয়াত বললেন একটা কথা, আপনাদের আইন উপদেষ্টা বললেন আরেক কথা,
প্রধান উপদেষ্টা বলছেন এক কথা, তাই কেন প্রধান উপদেষ্টা মুক্তেই বের হওয়া উচিত। উনি একটা কথা বলেছেন, আন্দাজ করেছেন যে নির্বাচন ডিসেম্বর হবে। সেটা বলার আগে তো আমাদের যারা স্টেক হোল্ডার, যারা আগামীতে নির্বাচন অংশগ্রহণ করবে, যে পলিটিক্যাল পার্টিগুলো, তাদের সাথে আলাপ করার দরকার ছিল। আপনাকে প্রশ্ন করি ছিল কিনা, যারা নির্বাচন করবে তারা আদৌ এই সময়ের মধ্যে নির্বাচন করতে পারবে কিনা, আগে করতে পারবে, পরে করতে পারবে কিনা। আপনি নির্বাচন যারা করবেন, যারা অতীতের বিভিন্ন সময়ে সংসদে ছিলেন কি আগামীতে সংসদে যারা সম্ভাবনা রয়েছে, সেসব দলগুলো নিয়েই তো হবে। তো সেইগুলো বাদ দিয়ে নিজেদের খেয়াল মতো খুশি মতো করলে তো হবে না। এই জন্য নির্বাচনকে আপনার সামনে আনতে হবে। এখানে তো বড় একটা স্টেক হোল্ডার ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা, তারা তো এই সংস্কারের পক্ষে, নির্বাচনের পক্ষে, কিন্তু মাঝখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে বিচার প্রক্রিয়া। আপনি কাদেরকে বিচার প্রক্রিয়ার কথা বলছেন, অদ্ভুত জায়গায় রয়েছে। আপনি ধরেন 1200, 1500, 1000, কমপক্ষে 11 জন ছাত্র জনতা মারা গেছে কমপক্ষে ধরেন 2000। হ্যাঁ, এ পর্যন্ত 123 জন পুলিশকে আপনি গ্রেপ্তার করেছেন, বাকিগুলো কারা করছেন? তো এখন ওই পুলিশ কমিশনার বলেন, আইজিপি বলেন, পুলিশের ডিসি, এসপি বলেন, তাদের দায়িত্ব তো আপনারা নেবেন না? এই 1000 জনকে হত্যা করলো পুলিশ দিনে দুপুরে, রাতে তো কমই হয়েছে কিলিং হয়েছে, অধিকাংশ কিলিং হয়েছে দিনের আওতায়। তা আপনি মাত্র 123 জন পুলিশকে গ্রেপ্তার করেছেন। তো এক পুলিশ আরেক পুলিশ ভাইকে রক্ষা করছেন এখানে, নিঃসন্দেহে করছেন। আপনি এগুলো দায়িত্ব নেবেন না? আপনি প্রধান উপদেষ্টা যখন বিদেশ থেকে দেশে এসে নামলেন, এয়ারপোর্টে নেমে প্রথম কথা বললেন এই হত্যাকারীদের বিচার করার মুখ্য দায়িত্ব। আপনি তাদেরকে গ্রেপ্তারই করলেন না, তাদেরকে কি বিচার আওতায় আনবেন? একটা বিচার প্রক্রিয়া তো লোয়ার কোর্ট, হায়ার কোর্ট, সুপ্রিম কোর্ট, সব মিলিত অনেক দীর্ঘ প্রক্রিয়া। আপনাকে যদি কমপক্ষে আপনার অ্যারেস্ট করতেন, বাংলাদেশের মানুষ আশ্বস্ত হতো। আপনি পুলিশকে আরেক পুলিশ রক্ষা করবে, আপনি অ্যাডমিনের রক্ষা করবে। ওই গত 15.5 বছর তো আওয়ামী লীগের যতটা গুরুত্ব ছিল তার চেয়ে বেশি গুরুত্ব ছিল সরকারি কর্মকর্তা কর্মচারীতে, পুলিশের রাষ্ট্রে পরিণত হয়েছিল। তা আপনি সেই পুলিশকে আবার এই পুলিশ করছেন। এই যে দেখলাম যে নতুন আইজিপি এসে পুলিশের পক্ষে ক্ষমা ছিল, তার ক্ষমা চাওয়া মানে কি? তাদেরকে মাফ করে দেন। আচ্ছা, তাহলে আপনি বিচার প্রক্রিয়াতে বাধা করছে কারা? সরকারের প্রশাসন করছে। আমরা আপনার কাছে ফিরবো। অপূর্ব জাহাঙ্গীর, আপনি কি হাসান জাফর তুহিনের সঙ্গে একমত না দ্বিমত পোষণ করবেন? আমি একদমই তুহিন ভাইয়ের সাথে একমত। আমি এক এক জায়গা থেকে আসছি। তুহিন ভাই বললেন এক একজন আমরা এক এক কথা বলি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরও যেদিন একটা কথা বলে, ঠিক ওই দিনই রুহুল কবির রিজভী আরেকটা কথা বলে। এটা প্রমাণিত, ফোরামের দিনে এই ঘটনা ঘটছে। সো আমরা ওইদিকে না যাই। আমরা একদমই পলিটিক্যাল না। এই সরকারের আমার মনে হয় সবচেয়ে বেস্ট জিনিস হচ্ছে যে আমরা পলিটিক্যাল পার্টি, কোনো পলিটিক্যাল ইয়ের সাথে আমরা ইনভলভ নাই। কারণ কি, আমরা জিনিসটা খুব সরলভাবে দেখি। পুলিশেরটা ভাইয়া বললো, পুলিশের যে ক্ষমা চায়, যে পুলিশের ইনস্টিটিউশনের জন্য ক্ষমা চাওয়া হচ্ছে, কাউকে মাফ করে দিতে বলে কেন? র্যাবও কিন্তু মাফ চেয়েছে, র্যাবকে কিন্তু ক্ষমা করে দেওয়া হয়নি। আমি নিজে বলেছি একটা ফোরামে যে যতজন এই হত্যাকারীর সাথে জড়িত ছিল, বিএড পুলিশ, বিএড র্যাব, বিএড ডিজিএফআই, সবাইকে বিচারের আওতায় আনা হবে। বিচার প্রসেস, ফেয়ার বিচার প্রসেস ইজ আ স্লো প্রসেস। জাস্টিস ইজ স্লো, বাট জাস্টিস, ফেয়ার জাস্টিস দেওয়াটা এই সরকারের সবচেয়ে বড় দায়িত্ব। এবং এই সরকারের আমলেই আমার মনে হয় যে এই বিচারটা হওয়া অত্যন্ত জরুরি। কারণ আমরা কোনো পলিটিক্যাল ইয়ের মধ্যেই যেতে চাই না। যেটা ফেয়ার, যেই অন্যায় করেছে সেই অন্যায়ের বিচার তাকে এই মাটিতে পেতে হবে। দ্যাট ইজ দ্য ফাইনাল ওয়ার্ড। সো আমি বলবো যে এখানে আমারটা বলেন যে 1000 মামলা যদি আমি 123 বললাম, এটাকে সাফিসিয়েন্ট? এটা তো এখনো পর্যন্ত হচ্ছে, এটা আস্তে আস্তে আরো হচ্ছে। পাশাপাশি আপনি 1000 জনের মানে 90% অ্যারেস্ট করতে পারলেন না, করলেন না পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। আজকে যে ভিডিওটি আমার আছে, আপনি এই প্রোগ্রামে আমার কাছে দেখে নিন। না, ওই তার ভাই বলছে যে আমি নিজে পুলিশ সদস্যরা বলেছি, তার ভাতিজা অ্যাডিশনাল এসপি, সে নিজে থেকে 50 জনের উপরে হত্যা করে, তাকে গ্রেফতার করা হয়নি, এবং সে লোকেশন বলেছে। তাহলে তুমি আমাদের কি করা উচিত ছিল, আপনি যদি বুদ্ধি দেন? অবশ্যই আপনি এটি মনিটর করতে হবে, পুলিশকে মনিটর করতে হবে, অ্যাডমিনকে মনিটর করতে হবে, সব মনিটর করে তো সরকার মুখ্য কাজ। আপনার কেন মনে হচ্ছে না যে আপনি মনিটর করছি? না, মনিটর করলে সেটা তো সুফল জনগণ পেতে হবে, বিচার প্রার্থীরা। আজকে যাদের মারা গেছে, আমার পরিবারের কোনো সদস্য মারা যায়নি, আপনার পরিবারের সদস্য হয়তো মারা যায়নি, আমাদের যতটুকু জানি আর কি। তাহলে তাদের চেয়ে যাদের পরিবারের সদস্য মারা গেছে, তাদের ক্ষোভ, দুঃখ, কষ্ট কোথায়, কোন পর্যায়ের কষ্ট দিনে দুপুরে বেড়েছে, তাদের আসামিরা অ্যারেস্ট হচ্ছে না, এটা মানে অত্যন্ত তাদের জন্য পীড়াদায়ক। এবং আমি এই আশা রাখ দিয়ে ভিডিওটা দেখে চোখে পানি চলে আসলো যে অদ্ভুত টাইপের। সে পুলিশ কমিশনারকে বলেছে আপনার ভাতিজা এখানে আছে, অ্যারেস্ট করেন, তাকে অ্যারেস্ট করলো না, তাকে আরও অ্যারেস্ট করে। মানেই পুলিশের কাছে সব প্রযুক্তি রয়েছে,
কে কোথায় আছে ট্র্যাকিং করার ব্যবস্থা রয়েছে। আমাদের আবার সময় আমরাও আমরা এই দিনে 3 বার মামলা বাণিজ্য হচ্ছে, মামলা নিয়ে অনেক জটিলতা আছে। আমাদের পজিশন চেঞ্জ করছি, তাও সেখানে যাই করেছে। আমাদের পরিবারের সদস্যরা বাসায় ঘুমাতে পারেনি। আমরা সেই পরিবেশের মধ্যে আমাদের দিন কাটাতে হয়েছে। তা এখন সুন্দরভাবে এত বড় একটা বিপ্লব সংগঠিত হলো, সমস্ত জনসমর্থন এই সরকারের দিকে, তারা এখন অ্যারেস্ট করছে না, তাদেরকে জবাবদিহি করা হোক, পুলিশ কমিশনার আইজিপিকে পোস্ত করা হোক, তাকে কৈফিয়তের আওতা আনা হোক। মাপ চাচ্ছে, ইনস্টিটিউশনের মাপ চেয়েছে, তার ইনস্টিটিউশনের মাপ করতে যায় যদি সব পুলিশ সদস্যের অপরাধী পুলিশ সদস্য মাপ করে দেয়। তদন্ত প্রক্রিয়া চলছে এবং এখানে দুটি বিষয় আছে। জুডিশিয়ারি প্রক্রিয়া তো প্রথম স্টেপ হচ্ছে তাদেরকে অ্যারেস্ট করতে হবে, তারপর আস্তে আস্তে প্রক্রিয়া শুরু হবে। এটা দীর্ঘস্থায়ী প্রক্রিয়া, একটা বিচার করতে সময় লাগবে, কিন্তু আপনাকে কমপক্ষে অ্যারেস্ট হলেই মানুষজন ধরে নেয় যে এই আসামির বিচার প্রক্রিয়া শুরু হলো। যদি অ্যারেস্ট না হয়, সবসময় দেখেন আপনি অ্যারেস্ট হলেই কিন্তু একসময় হয়তো চোখের আড়ালে একসময় জামিনও পেয়ে যায়, কিন্তু মানুষজন দেখে, জনতা দেখে, মানুষজন যারা ভুক্তভোগী মানুষ তারা চায় অ্যারেস্ট হয়, কিন্তু করছে না। আমি একটু বলি, সেটা হচ্ছে যে আমরা কিন্তু অ্যারেস্টটা করতে যাচ্ছি ধরেন একদম মজবুত অ্যারেস্ট। ধরেন গত ফ্যাসিবাদে তো ফ্যাসিবাদ রাষ্ট্রতে আমরা দেখেছি বিএনপি কি পরিমাণ নিপীড়িত হয়েছে। আমরা একটা বিরতি দিতে যাই, বিরতির পরে এই আলোচনায় আবারও ফিরছি। দর্শক, জেডএসআরএম ইনসাইড পলিটিক্স একটা বিরতি নিচ্ছি, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। জেডএসআরএম ইনসাইড পলিটিক্সে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। বিরতির আগে কথা বলছিলাম জাতীয় সংলাপ ও নির্বাচন নিয়ে। দুজনের কাছে একটা প্রশ্ন, সেটি হচ্ছে আমরা যদি খেয়াল করি জাতীয় সংলাপ ও নির্বাচন এর মাঝামাঝি কিন্তু একটা জিনিস দাঁড়ায়, সেটা হচ্ছে বিচার। সেই বিচার প্রক্রিয়ায় আসলে আজকে চিফ প্রসিকিউটর একটা বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই দণ্ডপ্রাপ্তদের বিচার করা হবে বা যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে বিচারের আওতায় আনা হবে। আসলে এই বিচার প্রক্রিয়াটা কি নির্বাচনের পথে বা সংস্কারের আগে কোনো বাধা কিনা? যদি অপূর্ব জাহাঙ্গীর আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমার মনে হয় বিচার শুরু হবে বিচারের মতো এবং বিচার কার্য চলতে থাকবে। বিচার কার্য কিন্তু ইজ এ লং প্রসেস। চিফ প্রসিকিউটর উনি তো বলেছেন, কিন্তু এটা কতদূর যৌক্তিক বা কতদূর এটা সম্ভব এটাও আমি পার্সোনালি এখনো পর্যন্ত একটু শিওর না। কিন্তু আমার মনে হয় যে বিচার কিছুটা হয়তো ক্যারি ফরওয়ার্ড করবে আপনার নেক্সট ইলেক্টেড গভর্নমেন্টের কাছে। সো তখন কিন্তু বিচারটা শুরু হওয়াটা অত্যন্ত জরুরি। এটার কারণটা কি, এটা মানে উই আর টকিং অ্যাবাউট দ্য বিগেস্ট ক্রিমিনাল অফ বাংলাদেশের হিস্ট্রি এবং বিগেস্ট ডিমান্ডও আছে। উনার বিচার একদম এমনভাবে করতে হবে যে পুরো বিশ্ব যাতে কখনো এটার কোনো খুঁত পেতে না পারে। এই বিচারটা হতে হবে একদম রক সলিড, যেটাকে বলে, যেটা কোনো ফাঁকা ফোকর কিচ্ছু থাকতে পারবে না। এবং এইটা একটা নজিরবিহীন বিচার হবে বলে আমার ধারণা, এবং এটা হয়তো একটু সময় লাগবে বা নাও লাগতে পারে, এটা ডিপেন্ড করবে যে ইয়ের উপর। কিন্তু এই আমাদের ইচ্ছা যেটা, আমরা যেদিকে কাজ করে যাচ্ছি, যে এই বিচারটা হতে হবে একটি মানে এটা যাতে উদাহরণস্বরূপ থাকে যে এরকম একটা জিনিস বাংলাদেশের মাটিতে ঘটেছিল। এই জিনিসটা আমাদের মেইন কনসার্ন এখন। ভারতকে তাকে ফেরত দেওয়ার জন্য ইতিমধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে। যদি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথাই বলি, ফেরত পাওয়ার প্রক্রিয়া তো এত সহজ না। সেই ক্ষেত্রে এই বিচারের আওতায় আনবেনই বা কিভাবে? আমাদের কাজ হচ্ছে উনাকে ফেরত চাওয়া। আমরা অলরেডি তো একটা নোট চলে গেছে ওখানে, ভারত বলেছে আজকে দিল্লি সেটা গ্রহণ করেছে। আমরা চেষ্টা করে যাব যে এই মাটিতে যাতে শেখ হাসিনার বিচার হয়, এবং বিচার কার্যের জন্য এখানে তো যথেষ্ট এভিডেন্স রয়েছে, অদূর পর্যন্ত কাজ চলতে থাকবে। এবং আমরা কিন্তু ভারতকে বারবার পোক করতে থাকবো যে উনাকে ফেরত পাঠানোর জন্য। ভারত কি করবে সেটা ভারতের ব্যাপার। ভারত আদৌ আমাদের দেশের সাথে কি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চান কিনা, নাকি ওনারা চাচ্ছেন যে যেহেতু ওখানে অ্যাসাইলামের কোনো ব্যবস্থা নেই টেকনিক্যালি, অনেক সময় কথা শোনা যায়, আমি মাঝে মাঝে শুনি যে দালাই লামার সাথে শেখ হাসিনাকে কম্পেয়ার করা হয়, যেটা আমার কাছে হাস্যকর মনে হয় যে এটা হতে পারে না। বাংলাদেশের একজন সবচেয়ে বড় ক্রিমিনাল এখন ভারতে বাস করে, দিস ইজ রিয়ালিটি। ভারত এটা কীভাবে ডিল করবে এখন এটা ভারতের ব্যাপার। আমরা চেয়ে যাব যে আমাদের দেশের সবচেয়ে বড় ক্রিমিনাল, সবচেয়ে বড় ম্যাস মার্ডারকে আমরা আমাদের দেশে ফেরত চাই, যাতে এই দেশের মাটিতে তার বিচারটা হতে পারে। জনাব হাসান জাফর তুহিন, আপনাদের দলের কি চাওয়া যে তাকে বিচারের আওতায় আনা এবং এই বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে সংলাপ শেষে নির্বাচনে যাওয়া, কোন দিকে আপনাদের আগ্রহটা বেশি? আমার মনে হয় যে নির্বাচনের বিষয়টা আর এই যারা হত্যা গুমের সাথে জড়িত, বিশেষ করে এই জুলাই আগস্ট ছাড়াও গত 15.5 বছরের যে গুম খুন সব মিলেই দুর্নীতি সব শুরু করা উচিত। বিচার প্রক্রিয়াটা তো বিচার বিভাগ করবে। আর বর্তমান সরকার
তাদের হাতে নির্বাহী বিভাগ, তারা নির্বাচন আয়োজন করবে। নির্বাচন আয়োজন আসলে নির্বাহী বিভাগ করা হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন করবে। তারা তো একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, তাদের উপর ছেড়ে দেওয়া উচিত যে তারা নির্বাচন কত ভালোভাবে দ্রুত সময়ের মধ্যে করতে হবে। আর বিচার প্রক্রিয়ার একটি জটিল প্রক্রিয়া এবং বাংলাদেশের বিচার ব্যবস্থা কিন্তু একটা দীর্ঘসূত্রে দাবি করে। দেখেন, আমাদের গত 2 দিন আগে আমাদের দলের ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম পিন্টু, সাবেক মন্ত্রী, ওনাকে 17 বছর মিথ্যা কারাভোগের পর 17 বছর তিনি বের হলেন আর কি। 17 বছর ধরে তাকে মানে বলতে গেলে বিনা বিচারে অন্যায়ভাবে তাকে আটকে রাখা হলো 17 বছরে। তো এইটা বিষয় হচ্ছে যে বিচার প্রক্রিয়া আমাদের অপূর্ব জাহাঙ্গীর যেটা বলছেন যে শেখ হাসিনাকে ফিরে আনা, শেখ হাসিনা ফিরে আনা তো আমাদের একটা পাবলিক ডিমান্ড, বাংলাদেশের কোটি কোটি জনতা, হ্যাঁ বিগেস্ট ডিমান্ড বলতে গেলে এটা তাদেরকে ফিরে আসা। সেটা হয়তো ভারত এটা দেবে না, কারণ এখানে তো শুধু এবার জুলাই আগস্টের আন্দোলনের বিপ্লবে কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগের পতন হয়েছে বা শেখ হাসিনা পতন হয়েছে, সবচেয়ে বড় কথা হচ্ছে ভারতীয় সাম্রাজ্যবাদের পতন ঘটেছে। আমি ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি খুশি হয়েছি যে ভারতীয় সাম্রাজ্যবাদের পতন, মানে এমন কোনো বিষয় নাই যে বিষয়ের সাথে ভারত জড়িত হয়ে পড়েনি। একটা স্বাধীন রাষ্ট্র, লক্ষ লক্ষ সমস্ত বিষয়গুলোর সাথে তারা নেকেটলি ডিল করছে। তা ভারতীয় সাম্রাজ্যবাদের পতন ঘটিয়েছি, তারা হয়তো ফেরত দেবেন, আমাদের ফেরত দেওয়ার চেষ্টা করতে হবে। তার সাথে কিন্তু আমাদের বিচার প্রক্রিয়া কিন্তু ব্যাহত করা নেই। বাংলাদেশের বিচার ব্যবস্থা যেগুলা, সেগুলোতে আমাদের আসামি উপস্থিত থাকলেও বিচার হবে, না থাকলেও হবে। পাশাপাশি আমাদের চেষ্টা থাকবে, কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি যে তারা শেখ হাসিনাকে ফেরত দেবে না। যদি তাকে 100 বার না 1000 বার ফাঁসি হয়, তাও ফেরত দেবে না। তো সেটা আমরা চেষ্টা থাকবে, সেদিকে না থেকে বিচার বিভাগ বিচার করুক, নির্বাহী বিভাগ দেশ চালাবে, নির্বাচন কমিশনের দায়িত্ব ধরা উচিত তারা আর্লিয়েস্ট সময় সুন্দর একটি নির্বাচন, অবাধ সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা করা। 3টি বিষয়। তো সুতরাং বিচার প্রক্রিয়া আমাদের বললেন যে চিফ প্রসিকিউটর, সে বলেছে যে আগামী ডিসেম্বরের মধ্যে ভালো, 16 ডিসেম্বরের মধ্যে করতে পারলে ভালো। তো সেটা তো শেষটা, এটা তো লোয়ার কোর্টের রায়। অধিকাংশ বাংলাদেশের বিচার ব্যবস্থা অধিকাংশ লোয়ার কোর্টের রায় কিন্তু হায়ার কোর্টে কিন্তু উল্টে যায়, সুপ্রিম কোর্টে উল্টে যায়, না হলে কোনো উল্টে যায়। তা সুতরাং ওইটাই খুব বেশি আশান্বিত হওয়ার কিছু নেই। আমার মনে হয় বিচার প্রক্রিয়া যেভাবে এগুচ্ছে সেগুলো ভালো। কিছু গুটি কয়েক আসামির ক্ষেত্রে ট্রাইব্যুনালে গেছে, আর তাছাড়া হাজার হাজার যে পুলিশের কথা বললো, আমার রাগটা একটু ঘনেই বেশি আর কি। হ্যাঁ, কারণ বারবার পুলিশের দ্বারা যেতে হয়েছে। গত 15.5 বছর আমি ব্যক্তিগত 4 থেকে 5 বার বড় ধরনের পুলিশের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে। আঘাতপ্রাপ্ত হয়ে আমি এখান থেকে আমাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে বিদেশ। অর্থাৎ বিচার প্রক্রিয়া শুরু চলমান থাকুক, সংস্কারও চলমান থাকুক, এর মধ্যে নির্বাচনের রূপরেখা বা পথ, সরকার তো বেশ কয়েকটা অ্যাচিভমেন্ট রয়েছে। তারা ট্রাইব্যুনাল গঠন করেছে, সেখানে বিচারের জন্য করেছে তারা শেখ হাসিনার করা ট্রাইব্যুনাল। হ্যাঁ, এখানে ওখানে হয়তো জনবল পরিবর্তিত হয়েছে, সেখানে আগেকার সেই যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন না, একটা ফ্রেশ মানে জনগণের কাছে অ্যাকসেপ্টেবল একটা বিচার প্রক্রিয়া বা ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। তারপরে আপনি একটা সুন্দর নির্বাচন কমিশন গঠন করেছেন, আর নির্বাহী বিভাগ যেটা তাদের হাতে রয়েছে। এখন পর্যন্ত দেখেন আওয়ামী লীগের একজন মন্ত্রীও কিন্তু 2 দিন পর বের হয়ে গেছে। হ্যাঁ, নিশ্চয় এই সরকার সেখানে কোনো নির্বাহী বিভাগ বিচার বিভাগের উপর কোনো প্রভাব সৃষ্টি করেনি বলে বের হয়ে গেছেন। আওয়ামী লীগের সব মন্ত্রীরা হয়তো ইউনা থাকতে পারে, দায়িত্ব সবারই আছে। সুতরাং 3টি বিষয়, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ এবং এই নির্বাচন কমিশন, 3টি আলাদা কাজ করলে কারোর সাথে কারো কনফ্লিক্ট হওয়ার কথা। আমরা একটা বিরতি নেই, বিরতির পর আবারও ফিরবো আপনার সঙ্গে। দর্শক, জেডএসআরএম ইনসাইড পলিটিক্স, একটা বিরতি নিচ্ছি, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। জেডএসআরএম ইনসাইড পলিটিক্সে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। বিরতির আগে কথা বলছিলাম জাতীয় সংলাপ ও নির্বাচন নিয়ে, বিচার প্রক্রিয়াগুলো নিয়ে কথা বলছিলাম দুজনের সঙ্গেই। এবার যদি একটু অন্য প্রসঙ্গে, সাম্প্রতিক সময়ে সচিবালয়ে যে ঘটনাটা ঘটে গেল, এই ঘটনাটাকে আসলে যদি আমরা বলতে চাই যে সরকারের বিভিন্ন মহল থেকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হচ্ছে, সাধারণ মানুষের মধ্যেও একটা, সরকারের মধ্যেও, সরকার এবং জনগণের মধ্যেও একটা সাধারণ চিন্তার ভাঁজ দেখা যাচ্ছে। সরকারের খুব কাছাকাছি থেকে আপনার কাছে কি মনে হচ্ছে? একটা তো হচ্ছে যে খুব শীঘ্রই যে কমিশনটা গঠন করা হয়েছে হোম মিনিস্ট্রির আন্ডারে, তারা রিপোর্ট দিবে, অ্যাটলিস্ট একটা প্রাথমিক রিপোর্ট দিবে যে আই থিঙ্ক সোমবারের মধ্যে, যে কি মনে হচ্ছে ঘটনা কোন দিকে গেছে। সো ওইটা বলার আগ পর্যন্ত পাকাপোক্তভাবে আমার পক্ষ থেকে বলাটা একটু টাফ। কিন্তু আমি বলি যে
আমরা কিছু ছবি দেখেছি তো যে আগুনটা কিভাবে লেগেছে, তিনটা জায়গায় একসাথে তিনটা আগুন জায়গায় একসাথে আগুন লাগলো, এবং যদ্দূর শোনা গেল আমি যদ্দূর শুনলাম যে আগুনটা লেগেছিল অ্যাপারেন্টলি করিডোরে, মানে দুইটা অফিসের মাঝখানে যে রাস্তাটা ওখানে। তো এরকম কনভারসেশন শুনছি যে ওখানে ইলেকট্রিক্যাল ইয়ে হওয়ার কথা না, কারণ এর আগের দিন এক্স্যাক্টলি, এবং পাওয়ার যে হোজ ওয়াটার হোজগুলো যা আছে যেগুলো ফায়ার ইয়ের জন্য রাখা হয় ওগুলো অ্যাপারেন্টলি সব কাটা ছিল। এখন এটা মেনটেনেন্স হয় না অনেক দিন, এটার জন্য কাটা থাকতে পারে, আবার অন্য কোনো কারণেও কাটা থাকতে পারে। আর সচিবালয় ইটসেলফ কিন্তু কেপিআইভুক্ত প্রতিষ্ঠান, হ্যাঁ, এবং কেপিআইভুক্ত প্রতিষ্ঠান তো অবশ্যই, কিন্তু অত্যন্ত মানে এই সচিবালয় কিন্তু মুভ করার কথা আরো অনেক আগে। বাণিজ্য মেলার যে মাঠটা ওখানে কিন্তু অ্যাকচুয়ালি সচিবালয় বসানোর কথা ছিল বহু বছর আগে থেকে, কিন্তু সেটা কখনো হয় না। এবং এই সচিবালয়ের মেইনটেনেন্সও কিন্তু খুব একটা লাস্ট 15 বছর কি অনেক বছর ধরেই হয়নি। সো এখন টু দ্য পয়েন্ট যে রিপোর্ট না দেওয়ার আগ পর্যন্ত হয়তো আমি কংক্রিট কিছু বলতে পারবো না, কিন্তু এটা তো খুবই দুঃখজনক এবং খুবই আতঙ্কের যদি এটা স্যাবোটাজ হয়ে থাকে, বা যদি এটা এক নম্বর যদি আগুন আসলেই শর্ট সার্কিট বা অন্য কোনো কারণে হয়, তাহলে এটা যত তাড়াতাড়ি সম্ভব এটাকে রিস্টোর করা। এবং বাংলাদেশকে, যেহেতু বাংলাদেশ একটা ডেন্সলি একটা জায়গা, সো এইখানে এখন ফায়ার হ্যাজার্ড তো প্রচুর, সো এটাকে অ্যাকচুয়ালি খুব ভালো গুরুত্ব দিয়ে এটা দেখা উচিত। আর যদি স্যাবোটাজ হয় তাহলে তো এটা দুঃখজনক না, তাহলে আমাদেরকে এখন চিন্তা করতে হবে যে সতর্ক থাকা উচিত, কারণ সচিবালয়ের প্রচণ্ড গুরুত্বপূর্ণ নথি রয়েছে যেগুলো বিভিন্ন করাপ্ট যারা, স্পেশালি এস আলম এবং হাসিনা ফ্যামিলির বিরুদ্ধে কিন্তু বহুত নথিপত্র সচিবালয়ে রয়েছে আসছে, এবং প্রশাসনিক ক্যাডারে আলটিমেটাম দিলেন 24 ঘন্টার মধ্যে এই ঘটনা ঘটলো। এক্স্যাক্টলি, মানে জিনিসটা যদি সাবোটাজ হয় আমি বলবো খুব কাঁচা কাজ হয়েছে, মানে জিনিসটা তো মানে খুব মানে অর্ধেক মানুষই তো গেস করতে পারছে। প্রশাসন বলি আর মানুষ, আমাদের সাধারণ মানুষের মধ্যে বলি, এই আওয়ামী লীগের যারা জড়িত ছিল বা জড়িত এত বছর ছিল তারা তো এখনো আছেই, অবশ্যই আছে, তারা গা ঢাকা দিয়ে আছে বিভিন্ন জায়গায়। যেমন আজকে প্রায় দেখা যায় যে অমুক ছাত্রলীগের অমুক নেতা এখন অমুক জায়গায়, অমুক ইয়েতে, অমুক দলে, অমুক পলিটিক্যাল সংগঠনের সমস্যা। এই ব্যাপারগুলো হচ্ছে লাস্ট 15 বছরে তো আওয়ামী লীগ তো একটা মানে রঞ্জে রঞ্জে বাংলাদেশে ঢুকে গেছে। তো এটা আপনি সাফও বা করবেন কিভাবে? এটাকে তো আপনার সাফ করার একটা আপনার কাছে যদি আসি, এই যে স্যাবোটাজের যে গন্ধ বলতেছে, সেই স্যাবোটাজের গন্ধে এই স্যাবোটাজ যদি স্যাবোটাজই আমরা ধরে নিই বা প্রি জাজমেন্টে চলে গেলাম, তাহলে আমাদের মানে ঐক্যমত ছাড়া তো আসলে কোনো উপায় নাই। সেই ঐক্যমতটা আসলে কিসের ভিত্তিতে কিভাবে হবে? না, আসলে সাবোটাইজ বিষয় হচ্ছে যে হয়তো কোনো কারণে নাও হতে পারে। তো এখন পর্যন্ত আমাদের উপদেষ্টা আসিফের কথা শুনলাম, সে বলছে যে আমার কাছে এইখানে কয়েক হাজার কোটি টাকা দুর্নীতির ফাইল ছিল, এটা পুড়ে গেছে, অন্য অন্য বিষয় স্যাবোটাইজ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো স্যাবোটাইজ হলে তো এটা অলরেডি যে ক্ষতিগুলো হয়ে গেছে সেগুলো তার কোনো সময় আপনি ব্যাক করতে পারবেন না। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে শুধু আপনি স্যাবোটাইজ চিন্তা করে এটার ব্যবস্থা নেবেন তাও না, স্যাবোটাইজের সাথে কারা জড়িত সেগুলোর বিচার আওতায় আনতে হবে। দ্বিতীয়ত যে যদি প্রভাবিত না হয়ে থাকে, অন্য কোনোভাবে দুর্ঘটনার যদি প্রমাণিত হয়, সেক্ষেত্রে আগামীতে যেন না হয়, এটার বাইরে তো কিছু বলার নেই আমাদের আসলে। তো সবশেষ যদি আমি আপনার কাছে জানতে চাই যে এখন হচ্ছে এই যে সরকার সংস্কার, বিচার এবং নির্বাচন প্রক্রিয়া, আসলে আপনার পরামর্শ, আপনার দলের দিক নির্দেশনা বা আপনার অভিমত কি, যে কিভাবে আমাদের যাওয়া উচিত? তার আগে একটু আমি একটা ব্যাপারে স্ক্রেপ করে গেছি। প্রশাসন ক্যাডারের অপর জাহাঙ্গীর বলছিলেন যে, আপনি বলছিলেন সরি, যে প্রশাসনের 24 ঘন্টা আলটিমেটাম দিল, সরকারি কর্মকর্তারা কি আলটিমেটাম দিতে পারে? এবং দেশ চালাইতে বলতে গেলে প্রশাসন ক্যাডার, তাদের নেতৃত্বে অন্য সমস্ত কিছু চলে। তো এটা কি, এটারও তো একটা নেওয়া উচিত, স্টেপ নেওয়া উচিত। হ্যাঁ, আর পরে যেটা বলছি এটার সঙ্গে আরেকটু অ্যাড করি, মানে সাধারণ ছাত্র যারা আন্দোলনে জড়িত বা এখনো আন্দোলন ছিল আর কি, তাদের একটা দাবি যে আপনারা রাজনৈতিক দলগুলো বড় বড় কথা বলে ক্ষমতায় যায়, এরপরে এগুলো যে প্রতিশ্রুতিগুলো দেয় তার বাস্তবায়ন হয় না। তার প্রেক্ষিতে তাদের একটা সংশয় আছে যে আগে সংস্কার করে নির্বাচনে যাওয়াটাই ভালো। এই বিষয়ে আপনার মতামত সবশেষ যদি ছোট্ট করে বলেন। ছাত্ররা যে বলছে ঠিকই আছে, ছাত্ররাও তো তাদের দায়িত্বগুলো ঠিক পালন করছে না। দেখেন, এটা ফেল করলে বললো যে পাশ করে দিতে হবে, অদ্ভুত টাইপের দাবি, কিন্তু তারা সচিবালয় ঢুকে বললো। কিন্তু তারা সব কাজে যে ভালো করছে, শুধু ছাত্ররাই ভালো করছে খারাপ করছে, আমরাই ভালো করছি আর খারাপ করছে, বিষয়টা এরকম না। কিন্তু স্পেসিফিক কোনো পেশাকে আপনি আলাদা করে দেখতে পারবেন না। আমাদের একটা জাতি হিসেবে আমাদের জাতীয় একটা চরিত্র আছে, কিন্তু আসলে আমরা কোনো কিছু হলেই রাতারাতি সব কিছু পেয়ে যেতে চাই। এই দেশ তো
একদিনে নষ্ট করা হয়নি। একবারে 1972 সালের থেকে শুরু করে শেখ মুজিব নষ্ট করেছে, এরশাদ নষ্ট করেছে, আমাদেরও কিছু ভুল ত্রুটি ছিল, সব মিলে। তো আপনি যদি রাতারাতি সব যদি একটা পরিষ্কার করতে চান, এটা সম্ভব? কোনোভাবেই সম্ভব না। তো সেক্ষেত্রে কিছুটা করেন, কিছুটা ভালো করার চেষ্টা করেন। তাই সরকারকে বলবো এটা উদ্যোগ গ্রহণ করেন কমপক্ষে, সবাই মিলে আমরা একটা জয়েন্ট ভাবে আমরা একটা সই করি একটা জায়গাতে যে আমরা এই করব না। উদ্যোগ তো চলছে। যেন অপূর্ব জাহাঙ্গীর, আপনাকে দিয়েই শেষ করতে চাই। সেটা হচ্ছে যে এই যে রাজনৈতিক ঐক্যমতের কথা বলা হচ্ছে, যে রাজনৈতিক ঐক্যমত চাই, আমরাও চাই, আপনারাও চান, সেই ঐক্যমতে আসতে হলে আসলে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আরো আপনাদের প্রত্যাশা কি? আমার কাছে মনে হয়, যদি খুব সিম্পলি ভাবে বলি, রাজনৈতিক দলগুলোকে সবাইকে, রাজনৈতিক দল এবং বাংলাদেশের জনগণকে ঝেড়ে কাশতে হবে এবার কি চাই অ্যাকচুয়ালি, ঘটনাটা কি ঘটছে। এই যে আমি আমার শুরুতে একটা ইনসিডেন্ট নিয়ে আমি শেষ করি এটা, যেমন ভাই আমাকে মনে করাই দিলেন যে ফ্যাসিস্ট সরকাররা ছাড়া আর বাকি সবাই এই সরকারের ম্যানেজার। আমি ভুলেই গিয়েছিলাম যে এরকম শেখ হাসিনা এবং ফ্যাসিস্ট সরকার বলে একটা জিনিস ছিল, কারণ এখন তো অনেক পরিবর্তনের মধ্যে আছে, কিন্তু সহজে অতীত ভুলে যায়। এই ভুলে দেওয়াটা যাবে না। এটা বাংলাদেশের মানুষকে বারবার মনে করাই দিতে হবে যে দেখো 15 বছর কিন্তু এই অবস্থা ছিল, বারবার ডিবি হারুন, বারবার আয়নাঘর, এগুলো সব আমাদের বারবার উচ্চারণ করতে হবে। কিভাবে বিএনপি কে নিপীড়ন করেছে, কিভাবে প্রফেসর ইউনূসকে নিপীড়ন করেছে, সাধারণ জনগণের বাক স্বাধীনতা কোথায় ছিল, এই ব্যাপারগুলো আমাদের বারবার মনে করতে হবে। এবং এই মনে করাটার কারণেই ফলে যেটা হবে, আমরা কিন্তু এই রিপিটেশন, বারবার যেটা বলছি, এই রিপিটেশনটা যাতে না হয়, ওই ঐক্যতাটা আমরা সবসময় বজায় রাখবো। আমরা তো আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু সবসময় বলেছে যে আমাদের মধ্যে ঝগড়াঝাটি বহুত কিছু হবে, কিন্তু আমরা কিন্তু ঐক্যের জায়গায় যাতে কোনো ছাড় নেই, এবং আমরা কিন্তু একটা পরিবার আলটিমেটলি। অনেক ধন্যবাদ জনাব অপূর্ব জাহাঙ্গীর এবং হাসান জাফর তুহিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, জেডএসআরএম ইনসাইড পলিটিক্সে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও নতুন কোনো বিষয় নিয়ে এই অনুষ্ঠানে যুক্ত হব আমরা।